নতুন বছরেই ফিরবেন তারেক রহমান, আশা বিএনপির। এখনো বাধা 4 মামলা, সামনে নির্বাচন এত সহজ হবে না বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে আগামী নির্বাচনে যুক্ত হচ্ছে 17 লাখ নতুন ভোটার। 2 মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ষষ্ঠ ভোটে সহায়তা করবে জাতিসংঘ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আগরতলায় দূতাবাসে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ। দেশে জোরতন্ত্রের জন্মদাতা বিগত আওয়ামী লীগ সরকার বলছে শ্বেতপত্র কমিটি। রাজনৈতিক আমলা ও ব্যবসায়ীর মিলেই লুট করেছে অর্থনীতি। গুমের অভিযোগে সাবেক 2 পুলিশ সুপার ট্রাইব্যুনালে। ঢালাও মামলাকারীদের আইনের আওতায় আনা হবে রংপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা। আলেপ্পো দখলের পর হামলার পথে সিরিয়ার বিদ্রোহীরা। গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত। ক্ষমতায় বসার আগেই যুদ্ধবিরতি চান ট্রাম্প। এবার যাচ্ছে পুরো খবরে। 21শে আগস্ট হামলা মামলার মতোই সাজা হওয়া বাকি 4 মামলা আইনিভাবে মোকাবেলা করবেন তারেক রহমান। নেতাদের আশা, যথাযথ আইনি লড়াই করেই নতুন বছরের লন্ডন থেকে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা বলছেন তারেক রহমান ফিরলে বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে 21টি মামলা হয়। পরে আওয়ামী লীগের 15 বছরে তার বিরুদ্ধে হয়েছে আরও 63 মামলা। এর মধ্যে 78টি মামলায় ইতিমধ্যেই খালাস পেয়েছেন তিনি। তারা জনগণের কথা চিন্তা করবে। বর্তমানে 4টি মামলায় সাজাপ্রাপ্ত রয়েছেন তিনি। অর্থ পাচারের অভিযোগের মামলায় 7 বছর, নড়াইলের মানহানির 1 মামলায় 2 বছর, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর এবং সম্পদের তথ্য গোপনের মামলায় 9 বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমান। রোববার বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেন হাইকোর্টের আপিল বিভাগ। এরপর থেকেই দেশজুড়ে আলোচনা, কবে ফিরবেন বিএনপির নিউক্লিয়াস তারেক রহমান। তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, বাকি মামলাগুলো নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তিনি। ওনার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলাই আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার জন্য আমাদের প্রতি ওনার নির্দেশনা আছে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আস্থাশীল এবং প্রচলিত আইন, আদালত, সংবিধান মেনেই ওনার মামলাগুলো উনি নিষ্পত্তি করতে চান, যাতে কেউ ইনস্ট্যান্সেস না দেয় যে পরিস্থিতির কারণে তারেক রহমান সাহেব তার মামলাগুলো অ্যাভয়েড করলেন। বিএনপির অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানকে হামলা মামলায় জড়িয়েছিল আওয়ামী লীগ। ক্ষমতায় জোর করে থাকার জন্য যে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্পের অংশ এটা একটা অংশ। আরেকটা হচ্ছে বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে তার জনপ্রিয়তার জন্য। তারেক রহমান সহ তার বিএনপি নেতাদের যেটা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে। মিথ্যা মামলায় অনেক পরিবার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কয়েকজন জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে যারা সম্পূর্ণ নির্দোষ ছিল। নতুন বছরে রাজনীতিতে শুভবার্তা নিয়ে তারেক রহমান ফিরবেন বলে মনে করেন বিএনপির এই নেতারা। উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবেন। আমাদের দলের নেতাকর্মীরা ওনার অপেক্ষায় আছে। তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে, দেশের মানুষ অখণ্ড আশ্বস্ত হবে। শুধু ভার্চুয়ালি নয়, সশরীরে সমাবেশে যুক্ত হয়ে জনতার কণ্ঠস্বর হয়ে উঠবেন তারেক রহমান, এমন প্রত্যাশায় কর্মী সমর্থকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের আগামী নির্বাচন হবে কঠিন, চ্যালেঞ্জিং। সেজন্য দলের নেতাকর্মীদের নিজেদের ভুল শোধরানোর তাগিদ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, বিকেলে ময়মনসিংহ ও খুলনায় আয়োজিত বিভাগীয় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব দিক নির্দেশনা দেন তিনি।
খুলনা ও ময়মনসিংহে বিএনপির এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তিকরণে বিএনপির এই আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খেলাধুলাটাকে একটু সাবজেক্ট নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো নির্বাচনের চেয়ে বাংলাদেশের আগামী নির্বাচন হবে অনেক কঠিন। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। ক্ষমতায় যেতে হলে নেতাকর্মীদের ভুল ত্রুটি সংশোধন করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আপনার জ্ঞাত আছে হয়তোবা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে উন্নয়নের নামে বিগত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিল। সোমবার খসড়া প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছে জাতীয় শ্বেতপত্র কমিটি। সবশেষ 3টি জাতীয় নির্বাচনে চূড়ান্ত অনিয়মের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই লুটেরা গোষ্ঠী, যাদের কারণে অর্থনৈতিক সংকট কাটাতেও বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প স্যার। উন্নয়ন মধ্যমায়ের দেশের স্বপ্ন দেখিয়ে করা উন্নয়ন প্রকল্পে এখন দেশবাসীর স্বপ্নভঙ্গ। উন্নয়ন বয়ানের আড়ালে হয়েছে সমুদ্র চুরি। জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তুলে ধরা হয় 28 ধরনের অনিয়মের কথা। আগের বছরে 2000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4000 কোটি টাকা। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। শ্বেতপত্র কমিটি জানায়, গেল 1.5 দশকে লুটপাট হয় উন্নয়ন বাজেটের 40% অর্থ। দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে। দুর্নীতি রুখতে চ্যালেঞ্জ থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করে শ্বেতপত্র কমিটি। 1 কোটির উপরে যদি ট্যাক্স পেয়ার্স আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আমাদের একটা আমরা বলি যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে হবে। কমিটি প্রধান জানান, সবশেষ 3 জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে লুটেরাদের। তাই সংস্কার পদক্ষেপ জনসম্পৃক্ত করতে সরকারের প্রতি বেশ কিছু পরামর্শ দেন তিনি। রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমরা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয়, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। বিদেশি সহযোগীদের আস্থা অর্জনের বিষয়টি নিয়ে গুরুত্ব এবং দ্রুততার সাথে কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়। ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ইসির প্রথম সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে সংস্থাটি। নির্বাচনী ট্রেন এগোচ্ছে সামনের দিকে। 24 নভেম্বর শপথের পর নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা। সোমবার সকালে আগারগাঁওয়ে কমিশন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, 17 লাখ নতুন ভোটারের তথ্য রয়েছে। 2025 সালের 1 জানুয়ারি খসড়া ও 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করা হবে। তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে।
কিন্তু যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। কমিশনের প্রথম সভায় 4 কমিশনারকে 4টি কমিটির প্রধান করা হয়। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও তথ্য প্রযুক্তিতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আইন ও বিধিমালায় আব্দুর রহমান মাসউদ, ভোট কেন্দ্র সীমানা ও প্যানেল প্রস্তুতে আনোয়ারুল সরকার ও নিয়োগ কমিটির প্রধান করা হয় তাহমিনা আহমেদকে। সংক্ষিপ্তকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জানান সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সহযোগিতা করবে জাতিসংঘ। Just came here to offer the United Nations support to the Election Commission and to see how technically we can work. সাক্ষাতে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানানো হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গুমের অভিযোগে র্যাবের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুমের মামলায় এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো। সোমবার সকাল 11টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। দুজনই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন ঘিরে ঢালাও মামলা পর্যালোচনায় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। হয়রানির উদ্দেশ্যে কেউ মিথ্যা মামলা করলে বাদীকে আইনের আওতায় আনা হবে। রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টা আশা প্রকাশ করেন, ধীরে ধীরে আইন শৃঙ্খলার উন্নতি হবে। আন্দোলনের ভিতরে ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি, যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে। শুধু এটা পুলিশের উপরে না, আমরা এই যে ইসের কি বলে ডিসি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগ্যাল অফিসার তারাও এইটা দেখবে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তির বিষয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। আর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার ও ইসকন ইস্যুতে তৈরি হওয়া বিতর্কে সরকারের অবস্থান জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজন করা হয় বৈঠক, যেখানে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক, মিশন প্রধান ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতনের মিথ্যা তথ্য নির্ভর প্রতিবেদন প্রচার করছে ভারতীয় কিছু গণমাধ্যম। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য রাজনৈতিকভাবে সঠিক নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান সর্বশক্তি দিয়ে গ্লোবাল ক্যাম্পেইন করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সরকার সাম্প্রদায়িক কোনো কিছু বরদাস্ত করবেন না বলে ব্রিফিংয়ে পরিষ্কার জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি জারি করে তার নিন্দা জানানো হয়।
এমনকি এই ঘটনায় যে তারা অনুতপ্ত সেই বিষয়টিও জানানো হয়। সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয়েছে, কূটনৈতিক এবং কনসিউলার সম্পত্তি কোনো অবস্থাতেই টার্গেট করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং এদেশে তাদের উপ সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পদক্ষেপ নিচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকাকে ভারতপন্থী দাবি করে আয় ব্যয়ের হিসাব চেয়েছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন। বিকেলে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, প্রথম আলো ডেইলি স্টার ভারতের বয়ান প্রতিষ্ঠার কাজ করছে। এছাড়া 14, 18, 24-এর নির্বাচন বাতিল, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য গণভোট সহ 7 দফা দাবি জানায় তারা। একই সঙ্গে তারা দাবি করেন, প্রথম আলো ডেইলি স্টার বহু নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়েছে। প্রথম থেকে বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদের উৎপাদন, বন্টন ও বিনিময় অব্যাহত রেখেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর মতো বয়ান নির্মাতা প্রতিষ্ঠান। অভিন্ন প্রকল্প ও প্রভুভক্তি থাকার কারণে এসব প্রতিষ্ঠান বিগত ফ্যাসিস্ট শাসককেও ব্যাপকভাবে সমর্থন ও উদযাপন করেছে। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ এবং প্রতিষ্ঠানের জনবল ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রায় 5 লাখ শূন্য পদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, এই নিয়োগ হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া 200 থেকে কমিয়ে বিসিএস ভাইভা নাম্বার হচ্ছে 100, আর আবেদন ফি অর্ধেক কমে 350 টাকা করা হবে। রাজনৈতিক সরকার না হওয়ায় প্রশাসন চাপমুক্ত হয়ে কাজ করছে বলে জানান সচিব। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশে এখন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা প্রায় 15 লাখ। প্রায় 18 কোটি জনসংখ্যাকে সেবা দিতে গিয়ে বিভিন্ন সময় হিমশিম খেতে হয় এই কর্মচারীদের। এবার এই ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের অনুমোদিত 4,73,001টি শূন্য পদ পূরণ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাকে। আগামী 15 কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার অনুরোধ। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান, গেল সরকারের সময় থেকে দীর্ঘদিন ধরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এই পদগুলো শূন্য রয়েছে। বিসিএস এর নিয়োগ হলেও এসব পদের নিয়োগ বন্ধ ছিল। এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংকে শূন্য পদ বেশি। এসব পদে নিয়োগ হলে জনবলের ঘাটতি কমে প্রভাব পড়বে বাজার অর্থনীতিতে। বিসিএস তো একটা লিমিটেড ফরম্যাটের মধ্যে লিমিটেড সংখ্যা, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে যে লোক নেওয়া হয়, বিভিন্ন বয়স, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, এই জায়গাগুলো পূরণ করতে হবে। যদি লোক নেওয়াটা ত্বরিত হয় তাহলে ইকোনমিতে ভেলোসিটি বাড়বে, টাকার সার্কুলেশন বাড়বে, এতে অটোমেটিকই জিনিসের দামপত্র অথবা মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। দ্যাট ইজ দি মোটো অফ দিস। এখন বিসিএস পরীক্ষার আবেদন ফি 700 টাকা। পিএসসি থেকে ফি কমিয়ে অর্ধেক করার প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব বলেন, এটা যৌক্তিক প্রস্তাব। কমবে বিসিএস এর ভাইভা নম্বরও। সরকারি বেসরকারি অন্যান্য পরীক্ষারও আবেদন ফি নির্দিষ্ট করে দেওয়া হবে। 10 তারিখের থেকে যারা জমা দিবে বিসিএস অ্যাডমিন যে কোনো ক্যাডারে 350 টাকা। আরেকটা ছিল প্রতিবন্ধী যারা, তাদের ছিল 100 টাকা, ওটা করছে 50 টাকা। ভাইভা 200 থেকে 100 করার প্রস্তাব করা হয়েছে ভাইভা নাম্বার। কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়, যাকে নিতে চায় তাকে 180, 190, আর যাকে নিতে চায় না 40। সাধারণত এই সমস্ত জিনিস আমরা মনে করি কেউ আর বাড়াবার প্রস্তাব করবে এটা আমরা আশা করি না। জনপ্রশাসন সচিব বলেন, রাজনৈতিক সরকার না হয় মাঠ প্রশাসন থেকে সর্বোচ্চ পর্যায়ে চাপমুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। এটা কাজে লাগানোর তাগিদ দেন তিনি। জনগণ কি চায়, সে ডিসি যদি না বাজে সে চাকরি করতে পারবে না। আর এখন যেহেতু পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নাই, এই জন্য তার ওই জায়গাটা সে একটু চাপ কম আছে। জনগণ প্রায়োরিটি ফার্স্ট, আর কোনো প্রায়োরিটি নেই আমাদের। এটা করতে গেলে যখন যাকে দরকার রাখবো, যখন যাকে দরকার তুলে আনবো। প্রশাসনের অস্থিরতা অনেকটা কেটে গেছে বলে মনে করেন মোখলেসুর রহমান। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন উপদেষ্টা হাসান আরিফ। রাজধানীর একটি হোটেলে তৃতীয় টার্মিনাল নিয়ে স্বপ্ন, প্রত্যাশা ও হতাশার গল্প প্রবন্ধে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দাবি করেন, বিগত সরকারের আমলে টার্মিনালের কাজ সম্পন্ন না হলে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, একই সময় পার্শ্ববর্তী দেশে 25% বড় বিমানবন্দরের কাজ সম্পন্ন করে যাত্রী সেবা দিচ্ছে। 30,000-32,000 কোটি টাকা খরচ করে যে থার্ড টার্মিনাল করলাম, আমার রিটার্ন কি? শুধু অর্থের ভিত্তিতে নয়, আমার সার্ভিসের ব্যাপারে আমার রিটার্ন কি, আমি কি পাচ্ছি, এবং আমি আমার দেশকে, আমার জাতিকে, মানুষকে এবং বিশ্বব্যাপী যারা ট্রাভেলার তাদেরকে আমি কি দিতে পারছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগুচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহীদের হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় হিসেবে দেখছেন অনেকেই। আর এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর পরপরই সরকারের হাতে নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধ নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখলে নিয়ে উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে অগ্রসর হচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার সেনা এবং তাদের মিত্র রাশিয়া দাবি করেছে তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলগুলোকে কেন্দ্র করে আক্রমণ চালাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী হামলায় যত তীব্র হোক না কেন তাদের পরাজিত করার হুঙ্কার দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরো শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এমন অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানালো কুয়েত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করতে চান ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছেন তারা। মাসুদ রানা, নিউজ 24। ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলে নেই নাজমুল শান্ত আর তাওহিদ হৃদয়। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পারভেজ ইমন। 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। দলের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। আগামী 8 ডিসেম্বর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।